আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। আজ আমরা স্ট্রিং বাই উডস অন স্নো ইভিনিং কবিতার পার্ট 2 নিয়ে আলোচনা করব। গতদিনে আমরা সম্পূর্ণ কবিতার বাংলা মিনিং এবং ভাবটা কি ওইটা জেনেছিলাম। আজকে পার্ট 2 তে কবি আমাদের দেখাচ্ছেন কিভাবে পাখির সৌন্দর্যের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও জীবনের দায়িত্ব আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের কাজ করতে হবে, কাজ শেষ করতে হবে। আমরা এই অংশে সামারি, থিম, টোন এবং রাইম স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা দেখব। তাহলে শুরু করা যাক। যে গতদিন আমরা এই কবিতা পড়িয়েছিলাম, পার্ট 1 ছিল আর কি। ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা শুরু করব পার্ট 2 তে কবিতার বিস্তারিত বিশদ আলোচনা নিয়ে। এই কবিতা মূলত একটা লিরিক পোয়েম। কেন লিরিক পোয়েম বলা হয় ঠিক আপনারা জানেন কিনা? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। যদি না জেনে থাকেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, লিরিক পোয়েম হলো এমন এক কবিতা যা একজন ব্যক্তির ব্যক্তিগত অনুভূতি, মনোভাব বা ভাবনা প্রকাশ করে। এই কবিতা সাধারণত ছোট্ট, সংক্ষিপ্ত এবং গল্প বলার চাইতে ইমোশন ও ফিলিং প্রকাশের মূল উদ্দেশ্য থাকে উক্ত কবিতায়। এই কবিতায় কোনো বড় গল্পের চরিত্র বা প্লট থাকে না, শুধু স্পিকারের মনোভাব, অনুভূতি প্রকাশ পায়, যার কারণে এটাকে লিরিক পোয়েম বলা হয়। এটা এখন আমরা দেখব রাইম স্কিম। রাইম স্কিম কিভাবে নির্ণয় করতে হয় আশা করি আপনারা জানেন। এই যে দেখেন, এই যে শেষ ওয়ার্ডটা, লাইনের প্রত্যেক লাইনের শেষ ওয়ার্ডটা, যেমন এটা আই নো, নো শেষে উচ্চারিত হচ্ছে কিন্তু নো, তাহলে আমরা এটাকে ধরলাম হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। দো সেম নোর মতো লাগছে, তাই না? দো উচ্চারিত হচ্ছে কিন্তু ও, তাই সেম এ। এরপর হি উইল নট সি মি স্টপিং হেয়ার। হেয়ার কিন্তু ভিন্ন শব্দ, যার উপরের সাথে মিলছে না, যার কারণে এটা হচ্ছে বি, যদি মিলছে না। ঠিক এরপরে এসে দেখুন স্নো, স্নো, দো, নো, তিনটাই কিন্তু প্রায় সেম, শেষে কিন্তু ও উচ্চারিত হয়। দেখুন তিনটা কিন্তু এ দিয়ে মার্ক করছি আমরা। সেকেন্ড স্ট্যান্ড যাই, এখানে আমরা পাইছিলাম হেয়ার, হিয়ার, ঠিক আছে। এখন আমরা এখানে এসে দেখছি কোয়ের, হেয়ার কোয়ের, মানে দেখেন আর উচ্চারিত হচ্ছে কিন্তু সেম, এখানে আর উচ্চারিত হচ্ছে, যার কারণে এটা আমরা বি সিলেক্ট করছি। এরপর সেম, নিয়ার, সেম বি, কিন্তু লেক, লেক কিন্তু ভিন্ন উচ্চারণ হচ্ছে, যার কারণে এটা আমরা সি মার্ক করছি। যত রকম ভিন্ন আসবে তার জন্য একটা আলাদা লেটার দিয়ে মার্ক করবেন। আর ইয়ার, ইয়ার সেম আগের মতো, তাই না? সেম আগের মতো, যার কারণে আমরা বি মার্ক করছি। এই যে হেয়ার, নিয়ার, কোয়ার। তাহলে এই পাশে আমাদের প্রথম দুই স্ট্যান্ডার রাইম স্কিম আসলো কি? এ এ বি এ, ভি বি সি বি। থার্ড স্ট্যান্ডে আসি। এই যে দেখেন এখানে লেক, ফ্রোজেন লেক, লেক আমরা সি মার্ক করছি কিন্তু লেক।
ক উচ্চারিত হয়। সেম এখানে দেখুন স্নেক, সরি শেক, শেক, লেক, দুইটা সেম উচ্চারণ হয় সি। এরপর আছে মিস্টেক, মিস্টেক, সি, সেম উচ্চারিত হচ্ছে। এখন আবার দেখুন সুইফট, এটা ভিন্ন উচ্চারণ, যার কারণে এটা ডি মার্ক করছি আমরা। এরপর ফ্ল্যাক, ফ্লেক, দেখেন সেম সেম, এইগুলো দেখেন, এগুলো সব উচ্চারণ একই, তাই মার্ক করা, সি দিয়ে মার্ক করছি, বুঝছেন? এখন আসা যাক ফোর্থ স্ট্যান্ডার্ড। এখানে আমরা দেখেন সুইফট ডি মার্ক করছি না, সুইফট ডি মার্ক। এই সেম দেখেন ফোর্থ স্ট্যান্ডার্ড প্রথম লাইনে ডিপ, সুইফট ডিপ, পি, পি উচ্চারিত হচ্ছে, তাই আমরা একটু ডি মার্ক করলাম। এই যে সব পি উচ্চারিত হচ্ছে, কিপ, স্লিপ, স্লিপ, ডি, ডি। বসে আশা করি বুঝছেন আপনারা, আশা করি বুঝছেন ইনশাল্লাহ। তাহলে এখন আসি আমরা টোন। টোন দিয়েছে হচ্ছে পার্সোনাল টু ইম্পার্সোনাল, সিরিয়াস, ফিলোসফিক্যাল। পার্সোনাল, কবি তার পার্সোনাল যে কথা, অনুভূতি, ভাষা, এগুলা তিনি প্রকাশ করছেন একটা কবিতার মাধ্যমে, বাট তিনি সেখানে সাবজেক্টিভ ছিলেন না। সিরিয়াস, সিরিয়াস বলতে অনেক স্পর্শকাতর ভাবে প্রকাশ করেছে, আর ফিলোসফিক্যাল অনেক চিন্তাধারার মাধ্যমে প্রকাশ করিয়েছেন, সিরিয়াস ভাবে এবং ফিলোসফিক্যাল ভাবে প্রকাশ করিয়েছেন। আর অথর্স পজিশন, অথর্স পজিশন এখানে অনেক জায়গায় দেখবেন সাবজেক্টিভ, কিন্তু এটা মূলত অবজেক্টিভে ধরা হয়, অবজেক্টিভে ধরা হয়। অবশ্যই এটার বিষয়ে আলোচনা আছে, টোনেরও আলোচনা আছে, আশা করি সবাই থাকবেন। পোয়েটস অ্যাটিটিউড, দ্য পোয়েট এনজয়স দ্য পিস অফ দ্য ফরেস্ট। আমাদের কবি বনের শান্ত শান্ত পরিবেশকে, শান্ত পরিবেশ নিয়ে অনেক এনজয় করছেন, বাট রিমেম্বার্স হিজ ডিউটি, বাট তিনি তার দায়িত্ব ভুলে যাননি, বারবার মনে আছে তার দায়িত্বের কথা, বারবার মনে পড়তেছে। এখন আসা যাক ফিগারস অফ স্পিচ, একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা অংশ কবিতার জন্য, যেটা প্রায়ই আপনার পোয়েট্রি পরীক্ষায় আসবে বা রিডিং স্কিল পরীক্ষায় অনেক সময় আসে। তাহলে আমরা শুরু করি। তাহলে ফিগারস অফ স্পিচ, এক নাম্বার হচ্ছে এলিটারেশন। এলিটারেশন হচ্ছে একটা শব্দ বারবার উচ্চারণ হওয়া, যেমন হুস, হুস উট, হুস উট, ডাব্লিউ দুইবার, আই থিঙ্ক, আই নো, হুস উট। এই যে একটা শব্দ দুইবার উচ্চারণ হয়েছে, দুই শব্দের প্রথমে। এক্সপ্লেনেশন কি দিতে থাকেন, রিপিটেশন অফ দ্য ডাব্লিউ সাউন্ড ক্রিয়েটস এ সফট হুইসপারিং ইফেক্ট মিমিকিং দ্য কোয়াট উটস। যখন সফটলি উচ্চারিত হয় এবং সবাই উচ্চারিত করতে পারে, প্রায় সেম দেখেন, দুইটাই দেখেন। এবার হচ্ছে ইমেজারি। ইমেজারি হচ্ছে মনের মধ্যে কল্পনা করে কোনো একটা ছবি তৈরি করা, কাল্পনিক ছবি, ইমেজারি। যেমন দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এই যেখানে বলছে, এই উডস বলতে এখানে কিন্তু বনকেই বোঝায়, ফরেস্ট। ফরেস্ট অনেক লাভলি, ভালোবাসাময়, ডার্ক অন্ধকার, ডিপ এবং অনেক গভীর। এক্সপ্লেনেশনে বলা আছে, creates a vivid visual image, create a vivid visual image, create সে তৈরি করলে vivid visual image, একটা মনের মধ্যে একটা কাল্পনিক ছবি।
অফ মাইস্টেরিয়াস। একটা মনের মধ্যে কাল্পনিক ছবি তৈরি করলো যেখানে সে বনের সৌন্দর্য এবং ডার্ক এবং ডিপকে কি জায়গা দিয়েছে। পার্সনিফিকেশন হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তুকে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয়। বুঝতে পারছেন? যেমন এক্সপ্লেনেশন বলেছে, এটা তো কিছুক্ষণ আগে পড়লাম যে the woods are described as lovely and deep, giving them human qualities of beauty of depth. হিউম্যানের সৌন্দর্য এবং সৌন্দর্যতার কোয়ালিটিটা হচ্ছে উডস মানে ফরেস্টকে দিয়েছে। এখন আসুন 4 নাম্বার ফিগার, রিপিটেশন। রিপিটেশন বলতে একটা বিষয় বারবার উল্লেখ করা, মানে and miles to go before I sleep, এটা দুইবার উচ্চারণ করা হয়েছে, দুইবার উচ্চারণ। Explanation: the repetition emphasizes the speaker's long journey and responsibilities before rest. এই রিপিটেশন দ্বারা বোঝানো হয়েছে স্পিকারের লম্বা জার্নি আছে, কি বাট আগে সে দায়িত্ববোধ আগে রেস্টের আগে সে দায়িত্ব পালন করবে। এখন সিম্বলাইজিং বলতে কোনো বিষয়কে অন্য কোনো বিষয় দ্বারা সিম্বলাইজ করা, মানে একটা বিষয় দিয়ে অন্য বিষয়কে বোঝানো। যেমন দ্য উডস, আমি আগে বলছি কিন্তু এই যে উডস হতো ফরেস্ট, উডস দ্বারা ফরেস্টকে বুঝাইছে। প্রতিটা উডসের মিনিং হচ্ছে কবিতায় ফরেস্ট। এক্সপ্লেনেশন: দ্য উডস সিম্বলাইজ টেম্পটেশন, রেস্ট and even death. কবিতার মাধ্যমে কিন্তু ফরেস্টে বুঝেছে, বাট এক্সপ্লেনেশনে দেখেন দ্য উডস সিম্বলাইজ টেম্পটেশন, রেস্ট or even death. সে টেম্পটেশনকে সিম্বলাইজ করছে, রেস্টকে সিম্বলাইজ করছে এবং মৃত্যুকে সে সিম্বলাইজ করছে এই উডস দ্বারা। বাট কিন্তু কবিতায় উডস বলতে ফরেস্টকে বুঝাইছে, কিন্তু ইনার মিনিং হচ্ছে এই যে টেম্পটেশন, রেস্ট, ইভেন ডেথ। সো ইনার মিনিং। রাইম প্যাটার্ন আপনারা দেখাইছিলাম, স্নো, গো, দো, ইন রাইম প্যাটার্ন। Explanation: the rhyme scheme creates a smoothing, rhythmic flow resembling falling snow. 7. Metaphor. Metaphor হচ্ছে রূপকর্তা বিষয়। মেটাফর যেমন miles to go before I sleep। এখানে দেখেন এক্সপ্লেনেশন তো এটা বলবে যে দেখেন বিফোর আই স্লিপ, স্লিপ বলতে এখানে মৃত্যু। দেখেন স্লিপ ইজ এ মেটাফর ফর ডেথ অর রেস্ট। স্লিপ বলতে কিন্তু মৃত্যুর অপর নামে কিন্তু ঘুম, স্লিপ। ডেথের সিনোনিম স্লিপ বলতে পারেন। পোয়েট্রিতে অনেক জায়গায় পাবেন বিষয়টা। মিনিং: দ্য স্পিকার হ্যাজ মাস্ট টু ডু বিফোর ডাইং। মিনিং যার অর্থ দ্য স্পিকার হ্যাজ মাস্ট টু ডু, স্পিকার অনেক কিছু করবে মৃত্যুর আগে, অনেক কিছু করা দরকার স্পিকারের মৃত্যুর আগে, অনেক কিছু করা দরকার। আট নম্বর ফিগার স্পিচ হচ্ছে অ্যাসোনেন্স। হি গিভস হিজ হার্নেস বেল এ শেক। সে তার গলার ঘন্টাকে একবার বাজিয়ে দিল। এক্সপ্লেনেশন: রিপিটেশন অফ দ্য শর্ট এ সাউন্ড ইন শেক and harness adds musicality. মিউজিকের একটা থিম তৈরি করছে এখানে, সেটা বুঝাইছি এখানে। আসুন এখন আমরা আবার সামারিতে আসি। The poem English summary সহজ লাগবে। The poem is an interior monologue. বলতে পোয়েমটা হচ্ছে একটা
অভ্যন্তরীণ বিষয় নিয়ে লেখা। হোয়ার দ্য স্পিকার টক্স কোয়াইটলি টু হিমসেলফ, যেখানে বক্তা নিজের বিষয়ে শান্তভাবে কথা বলছেন। অন এ স্নো ইভিনিং, এক তুষারময় সন্ধ্যায়, হি স্টপস নিয়ার এ ফরেস্ট, সে একটা বনের পাশে দাঁড়িয়েছিল, উইথ অনলি হিজ লিটল হর্স বিসাইড হিম, তার পাশে তার ছোট্ট ঘোড়া তার সাথে। দ্য ফরেস্ট বিলংস টু এ ডিস্টেন্ট ওনার, বনটি একটি দূরবর্তী মালিকের। সো নো ওয়ান উইল নোটিস হিজ প্রেজেন্স, কিন্তু কেউ তার উপস্থিতি টের পাচ্ছে না। দেয়ার আর নো নিয়ার বাই হাউসেস, তার এই ফরেস্টের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। অনলি এ ফ্রোজেন লেক অ্যান্ড হেভি স্নো ফলিং সাইলেন্টলি, শুধুমাত্র একটি ফ্রোজেন লেক। ফ্রোজেন লেক বলতে এখানে বরফ, যে ঠান্ডার কারণে ওই পানিগুলো বরফ নিয়ে হয়ে যায়, মানে ঠান্ডা লেক। আর হেভি স্নো ফলিং সাইলেন্টলি, নীরবে অনেক ভারী তুষারপাত হচ্ছে। ইট ইজ দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এটা বছরের অন্ধকার সন্ধ্যা। Despite the cold, ঠান্ডা সত্ত্বেও, the speaker is drawn to the quiet beauty of the woods. কবি বনের শান্ত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন। It is the dark, for a moment, একটি সময়ের জন্য, একটি মুহূর্তের জন্য, he wonders, সে ভাবছিলেন, if he could stay the night there, যদি সে রাতে এখানে থাকতে পারতেন। But his horse shake its harness bell, কিন্তু তার ঘোড়া তার ঘন্টা নাড়ায় বারবার, reminding him of reality and the danger of lingering in such a lonely place, যা তাকে বাস্তবতা এবং এত নির্জন জায়গায় দীর্ঘ সময় কাটানোর বিপদের কথা মনে করিয়ে দিচ্ছিল। The poem's deeper meaning is revealed in the final lines. কবিতাটির গভীরতা শেষের লাইনগুলিতে প্রকাশিত হয়েছে। The speaker feels an inner conflict between the peaceful. The speaker feels an inner conflict কবি তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব অনুভব করছিলেন, সাথে ডার্ক উডস এন্ড ইটস রেসপন্সিবিলিটিস ইন লাইফ, অন্ধকার বন এবং নিজের দায়িত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কবি অনুভব করছিলেন। দ্য লাইন্স প্রমিসেস টু কিপ and miles to go before I sleep symbolize duties and the journey of life. এই দুই লাইন সিম্বলাইজ, মানে নির্দেশ করছে ডিউটিস, দায়িত্ববোধ, and the journey of life, তার জীবনের জীবনযাত্রা। With sleep hinting the dead, এর সাথে স্লিপ এই শব্দটা হিন্ট দিচ্ছে মৃত্যুর, হিন্ট অত নির্দেশ করা এট দ্যাট, মৃত্যুর দিকে। Though tempted by the calm beauty of the forest, বনের শান্ত সৌন্দর্যে প্রলুব্ধ হলেও, he chose to continue his journey, কিন্তু তিনি তার যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। The poem highlights the struggle between desire for rest and the obligation
one must fulfill ending with a strong decision to carry on. কবি যদি বিশ্রামের আকাঙ্ক্ষা এবং একজনকে যে বাধ্যবাধকতাগুলি পূর্ণ করতে হবে তার মধ্যে সংগ্রামকে তুলে ধরে, যা চালিয়ে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত সাথে শেষ হয়। আশা করি সামারিতে বুঝছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, পরে কোনো একটা ক্লাসে অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। এখন আমরা আসি থিমে। Theme of the poem: duty versus temptation of rest. থিম হচ্ছে দায়িত্ববোধ বনাম রেস্ট, বিশ্রামের প্রলোভন, টেম্পটেশন অর্থ প্রলোভন, লোভ। The main theme of this poem is, এই পোয়েমটার মূল বিষয়বস্তু হচ্ছে the struggle between duty and the desire to rest. কর্তব্য এবং বিশ্রামের আকাঙ্ক্ষার মধ্যে লড়াই। The poet describes a moment when a traveler stops to enjoy the peaceful beauty of a snowy forest. The poet কবি বর্ণনা করছিলেন a moment, একটি মুহূর্তে, when a traveler, যখন একজন ভ্রমণকারী stop to enjoy করার জন্য থেমেছিলেন the peaceful beauty of a snowy forest, যে কুয়াশায় ভরা, তুষারে ভরা বনের সৌন্দর্য দেখে, একজন ট্রাভেলার এনজয় করার জন্য এখানে দাঁড়িয়েছিলেন। বাট হি নোস হি ক্যান নট স্টে, কিন্তু সে জানতো সে এখানে থাকতে পারবে না, বিকজ হি ওয়াজ রেসপন্সিবিলিটি টু ফুলফিল, তাকে অবশ্যই তার দায়িত্বগুলো ফুলফিল করতে হবে। In the poem, এই কবিতায়, the traveler stops by the woods on a quiet evening. The traveler stops, এই কবিতায় বলা হয়েছে একজন ট্রাভেলার বনের সৌন্দর্য দেখে থেমেছেন on a quiet evening, শান্ত সন্ধ্যায়। The snow is falling gently, এবং শান্তভাবে স্নোগুলো পড়ছিল। The woods are dark, সেই আগে বলেছিলাম উডস মিন্স দ্য ফরেস্ট, সেই বনটা অন্ধকার, ডিপ অনেক গভীর এবং কাল। অনেক শান্ত। দ্য সিন ইজ বিউটিফুল এন্ড পিসফুল, ওই মুহূর্তটা ছিল অনেক সুন্দর এবং শান্তশিষ্ট। দ্য ট্রাভেলার ফিলস টেম্পড টু স্টে, সেই ট্রাভেলারের মনে প্রলোভন হচ্ছিল সেখানে থাকার, অ্যান্ড রেস্ট দেয়ার, সেখানে বিশ্রাম নেয়ার, ফর এ লং টাইম, লম্বা সময়ের জন্য। হাউএভার, যাই হোক, দ্য ট্রাভেলার রিমেম্বার্স দ্যাট হি হ্যাজ প্রমিসেস টু কিপ। দ্য ট্রাভেলার রিমেম্বার্স, সেই ট্রাভেলারের মনে পড়ছিল যে হি ওয়াজ প্রমিসেস টু কিপ, হি হ্যাজ প্রমিস টু কিপ, সে একটা প্রমিস করেছিল যে তা রাখতে হবে। হি মাস্ট কন্টিনিউ হিজ জার্নি, সে অবশ্যই তার যাত্রা চালিয়ে যাবে। অ্যান্ড ফিনিশ হোয়াট হি হ্যাজ টু ডু, অবশ্যই সে শেষ করবে যে তার করা দরকার। হিজ ডিউটিস কল হিম, তার দায়িত্বগুলো তাকে ডাকছিল টু মুভ ফরওয়ার্ড, আগে যাওয়ার জন্য। ইভেন দো দ্য কোয়েট উডস, শান্ত জঙ্গলেও, তাকে ইনভাইট হিম টু পজ, সেখানে থামার জন্য অনুরোধ করেছে। দিস ক্রিয়েটস এ কনফ্লিক্ট, এইটা একটা কনফ্লিক্ট, দ্বন্দ্ব তৈরি করে বিটুইন দ্য উইশ টু এনজয় রেস্ট, বিশ্রামের আনন্দ, এবং হি নিড টু ফুলফিল রেসপন্সিবিলিটিস, এবং তার রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ পরিপূর্ণ করা, এবং তার আকাঙ্ক্ষার মধ্যে যে রেস্ট, উইশ টু এনজয় রেস্ট, তার বিশ্রামের আকাঙ্ক্ষা এবং তার রেসপন্সিবিলিটিস ফুলফিল করার মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে। দ্য ট্রাভেলার নোস দ্যাট লাইফ রিকোয়ার্ড
hard work. The traveler knows, traveler তো জানতো যে লাইফ রিকোয়ার্স, লাইফের দরকার হার্ড ওয়ার্ক and commitments. সে জানতো যে জীবনের জন্য কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি প্রয়োজন। Resting too long could mean neglecting those duties. খুব বেশি সময় বিশ্রাম নেওয়ার অর্থ সেই গুলিকে অবহেলা করা হতে পারে। The poem shows, দেখাচ্ছে the balance between enjoying peaceful moment and facing life's demands. দেখাচ্ছে যে কিভাবে নিজের আকাঙ্ক্ষা এবং জীবনের ডিমান্ড এর সাথে ব্যালেন্স করে চলতে হয়। ইট রিমাইন্ডস আস, এটা আমাদের মনে করেছি যে ইভেন হোয়েন, যখন আমরা উই ওয়ান্ট টু স্টপ, থামতে চাইবো and relax এবং বিশ্রাম নিতে চাইবো, we must keep going to complete our work. আমাদের অবশ্যই নিজের কাজ করে আসা উচিত রেস্টের আগে। So the poem is about accepting responsibility. So তাই the poem is about, এই কবিতাটি দায়িত্ববোধকে মেনে নেওয়া সম্পর্কে, while appreciating the beauty of calm around us. যখন আমাদের আশেপাশে সৌন্দর্য এবং শান্তভাবে আমাদের অ্যাপ্রিশিয়েট করবে। That is why the theme of the poem is duty versus temptation of rest. এই কারণে কবিতার মূল বিষয় হলো কর্তব্য বনাম বিশ্রামের প্রলোভন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটা কারো দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন আমরা বলবো ওটুস পজিশন। লেখকের অবস্থান কি ছিল, উক্ত কবিতায় লেখকের অবস্থান কি? সাবজেক্টিভ বলতে সরাসরি বলেছেন কথাগুলো, আর অবজেক্টিভ বলতে তিনি সরাসরি বলেননি কিন্তু তিনি গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, এরকম। চলুন আমরা পড়ে দেখি কি বলতে চাই। রবার্ট ফ্রস্ট, এ ফেমাস আমেরিকান পোয়েট। রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান কবি। In his poem, A String Boat on a Snowy Evening, reflects on the beauty of nature and the responsibilities of human life. উক্ত কবিতায় প্রকৃতির সৌন্দর্য এবং মানব জীবনের দায়িত্বের প্রতিফলন করেছেন। The poem appears simple but carries both personal feelings and universal truth. কবিতাটি সরল মনে হলেও ব্যক্তিগত অনুভূতি এবং সার্বজনীন সত্য উভয় বহন করে। The poem is subjective when the speaker quietly admires the woods covered in snow. কবি যখন নীরবে তুষারে ঢাকা বনের প্রশংসা করেন তখন কবিতাটি বিষয়গত হয়। The poem is subjective when the speaker quietly admires the woods covered in snow. He says the woods are, সে বলছিল the woods জঙ্গলটি lovely, dark and deep. যে বনগুলি সুন্দর, অন্ধকার এবং গভীর। Which shows his personal attraction. Which যে shows দেখাচ্ছিলেন his personal attraction, তার ব্যক্তিগত আকর্ষণ এবং ইমোশনাল রেসপন্স টু দ্য পিসফুল সিন।
এবং মানসিক প্রতিক্রিয়া। This expresses his inner longing to pause and enjoy the calm beauty of nature. এটি প্রকৃতির শান্ত সৌন্দর্য উপভোগ করার জন্য তার অভ্যন্তরীণ আকাঙ্ক্ষাকে বিরতি দেয়ার এবং উপভোগ করার জন্য তার অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা প্রকাশ করে। The poem is also objective. অবশ্য পোয়েমটি আবার উদ্দেশ্যগত। When the speaker reminds himself, যখন কবি তার নিজেকে মনে করেন that he cannot stay there forever, that he cannot stay there, সে এখানে থাকবে না forever চিরদিনের জন্য, because he has promised to keep, কারণ সে প্রতিশ্রুতি দিয়েছে রাখার জন্য, and wants to before I sleep, তার মৃত্যুর আগে অনেক দূর পাড়ি দিতে হবে। This line refers to the real duties of responsibilities in life that every human must fulfill before they rest or die. This line refers to the real duties. এই লাইন বোঝাচ্ছে যে রিয়েল ডিউটিস, আসল দায়িত্বগুলো, and responsibilities, কর্তব্যগুলো, in life, জীবনের, that every human must fulfill, যেগুলা প্রত্যেক মানুষের must fulfill, পূরণ করা দরকার, অবশ্যই পূরণ করতে হয়, before their rest, বিশ্রাম এবং বা মৃত্যুর আগে। It points to the universal truth that এই সার্বজনীন সত্যের দিকে নির্দেশ করে। লাইফ ইজ নট অনলি অ্যাবাউট এনজয়িং, জীবন শুধু জীবন মানে এটা নয় যে এনজয়িং বিউটি, সৌন্দর্য দেখে আনন্দ করা, বাট অলসো অ্যাবাউট কমপ্লিটিং অবলিগেশন, অবশ্যই বাধ্যবাধকতাগুলি পূরণ করার বিষয়েও। জীবন শুধুমাত্র উপভোগের জন্য নয়, জীবনের চাওয়া বাধ্যবাধকতাগুলো পূরণ করার জন্য। Thus, Frost combines his personal admiration of the snowy woods with the universal truth of human responsibilities. এইভাবে ফ্রস্ট তুষারবিত বনের প্রতি তার ব্যক্তিগত শ্রদ্ধাকে মানুষের দায়িত্ববোধের সার্বজনীন সত্যের সাথে একত্রিত করেছেন। The poem shows a balance between the desire to enjoy peace in nature and the duty of continue life's journey. কবির প্রকৃতির শান্তি উপভোগ করার আকাঙ্ক্ষা এবং জীবনের যাত্রা অব্যাহত রাখার কর্তব্যের মধ্যে ভারসাম্য প্রদর্শন করে। In this way, এইভাবে the poem becomes both a simple description of a winter scene and a deep reflection of life itself. এইভাবে কবিতাটি শীতকালীন দৃশ্যের একটি সহজ বর্ণনা এবং জীবনের উপর গভীর প্রতিফলন উভয়ই হয়ে ওঠে। আশা করছি বুঝতে পেরেছেন। এই যে অথর্স পজিশন। এখন আসুন জেনেরিক পোয়েম, জেনেরিক ফর্ম লিরিক পোয়েম, এটাতে আশা করি বলেছিলাম কেন হয় লিরিক পোয়েম। যেখানে কবি নিজের অনুভূতি প্রকাশ করে, নিজে সেখানে অবজেক্টিভ বা সাবজেক্টিভ হয়ে প্রকাশ করে, সেটাকেই লিরিক পোয়েম বলে। এবং সেটা অনেক বড় হয় না, খুব ছোট হয়। ছোটোর মাধ্যমে কোনো ক্যারেক্টার দেখে না, বা তিনি একটি ঘটনার মাধ্যমে কি করেন, তার ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন। আসুন এবার আমরা টুন পড়ি। টুন বলতে যে কিভাবে লেখা, কোন ধরনের লেখা। যেমন টুন হচ্ছে সিরিয়াস এন্ড ফিলোসফিক্যাল, গম্ভীর এবং দার্শনিক ভাবে লেখা।
The tone of the poem is serious and philosophical. The poet stops by a quiet forest covered in snow. The poet কবি স্টপ থেমেছিলেন বাই এ কোয়াইট ফরেস্ট, যে শান্ত বনের পাশে, কভার্ড ইন স্নো, যেটা তুষারে আচ্ছাদিত ছিল। হি এনজয়স দ্য ক্যালম, হি শান্ত ক্যালম অ্যান্ড বিউটি অফ নেচার, সে পরিবেশ সৌন্দর্য এবং পরিবেশের শান্তশিষ্ট পরিবেশকে সে এনজয় করে। দ্য উডস আর লাভলি, এই বন জঙ্গলগুলো, সেই বনগুলো ছিল অনেক সুন্দর, ডার্ক, অন্ধকার এবং অনেক ডিপ, গভীর। এভরিথিং ইজ সাইলেন্ট, সব নীরব, সবকিছু নীরব ছিল। দিস সিন মেক্স দ্য পয়েট থিঙ্ক ডিপলি। দিস সিন, এই মুহূর্তটা, এই দৃশ্যটা, মেক্স দ্য পোয়েটকে চিন্তিত করে তুলেছিল গভীরভাবে। হিজ ওয়ার্ডস বিকাম স্লো অ্যান্ড থটফুল। হিজ ওয়ার্ডস, তার কথাগুলো বিকাম হয়ে গিয়েছিল স্লো, অনেক আস্তে আস্তে, ধীর গতিতে এবং অনেক চিন্তাশীল, চিন্তায় মগ্ন হয়ে গেছিলেন। দিস ক্রিয়েটস এ সিরিয়াস টোন, এটা একটা গম্ভীর স্বর তৈরি করে, টোন তৈরি করে। অ্যাজ দ্য পোয়েম as the poem goes on, the poet remembers something important. কবিতাতে এগিয়ে যাওয়ার সাথে সাথে কবি গুরুত্বপূর্ণ কিছু মনে করেন। He says, but I have promised to keep. He says, সে বলেছিল, but I have promised to keep, কিন্তু আমি যে প্রতিশ্রুতি দিয়েছি রাখার। This means he has duties, যার অর্থ তার দায়িত্ব রয়েছে, and responsibilities, কর্তব্য রয়েছে। He cannot stay in the peaceful world, সে এই শান্তশিষ্ট পরিবেশ সম্বলিত বনে সে থাকতে পারবে না। He must continue his journey, তাকে তার যাত্রা অবশ্যই চালিয়ে যেতে হবে। This show the philosophical tone, যে একটা দার্শনিক ভাইব দেখা যায় এখানে। The poem is not just about a man and nature. The poem is not just, এই পোয়েমটি শুধু একজন মানুষ এবং নেচার সম্পর্কে নয়, ইট ইজ অ্যাবাউট লাইফ, যে জীবন সম্পর্কে। দ্য জার্নি ইন দ্য স্নো বিকামস এ সিম্বল অফ এ জার্নি অফ লাইফ। এই তুষারের মধ্যে যাত্রা করা একটা জীবনের যাত্রার একটা সিম্বল হিসাবে তুলে ধরেছিল। দ্য উডস মে অলসো রিপ্রেজেন্ট রেস্ট, যে বনটা দেখা যাচ্ছিল ওইটা অবশ্যই বিশ্রামের দিকে রিপ্রেজেন্ট করছিল। স্লিপ অর ইভেন ডেথ, উডসগুলা রেস্ট, স্লিপ অর ইভেন ডেথ, ঘুম, মৃত্যু এবং বিশ্রামের দিকে নির্দেশ করছিল। বাট দ্য পয়েট চুজ টু কিপ গোয়িং, বাট দ্য পয়েট, কিন্তু কবি চুজ টু কিপ গোয়িং, কবি তার পছন্দ করেছেন তার যাত্রা চালু রাখতে। হি সেইজ, তিনি বলছিলেন, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমার অনেক দূর যেতে হবে ঘুমানোর আগে। দিস লাইন ইজ রিপিটেড, এই লাইনটা রিপিট হয়েছিল। ইট শোস দ্য আইডিয়া অফ লাইফস রেসপন্সিবিলিটিস বিফোর ফাইনাল রেস্ট। ইট শোস, এটা নির্দেশ করে দ্য আইডিয়াস অফ লাইফস রেসপন্সিবিলিটি, এবং বিশ্রামের আগে জীবনের দায়িত্বের ধারণা দেখায়। সো দ্য টোন অফ দ্য পোয়েম ইজ সিরিয়াস because it deals with important life matter. তো অবশ্যই গম্ভীর, কারণ এটি জীবনের ইম্পর্টেন্ট কিছু বিষয়ে আলোচনা করে। It is also philosophical because it gives deep meaning about life. অবশ্যই দার্শনিক ভাইব দেখা যায়, কারণ it gives deep meaning of life, জীবনে একটি গভীর মিনিং তুলে ধরেছে। লাইফ ডেথ থ্রু সিম্পল ওয়ার্ডস অ্যান্ড ন্যাচারাল ইমেজ, প্রাকৃতিক দৃশ্য এবং সিম্পল সহজ ওয়ার্ডের মাধ্যমে সে লাইফ, ডিউটি অ্যান্ড ডেথের একটা গভীর মিনিং সে তুলে ধরেছে। আশা করছি বুঝতে পেরেছেন।
পার্ট 2 এগুলো সবাই বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই আমাকে বা কমেন্ট করবেন। আশা করছি বুঝতে হবে না, অবশ্যই আপনারা এগুলো দেখে এগুলো নোট করে ফেলবেন। নোট না করলে আপনার মনে করেন আপনি স্ক্রিনশট নিলেন বা মোবাইল থেকে হারিয়ে গেল, তখন আর পাবেন না। যদি নোট করে পেলেন তাহলে আপনি পরে কুচলে সাথে সাথে পাবেন। আশা করছি সবাই নোট করে ফেলবেন এবং ইনশাল্লাহ আবার দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো পয়েম বা ভিন্ন কোনো প্রশ্ন নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।